আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আলোচনা করছিলাম আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে। আমরা এখন এই ক্লাসে আলোচনা করব আমাদের লেনদেনের টাইপ 5-এর বেশ কিছু এমসিকিউ এবং আমাদের টাইপ 5-এ রয়েছে হচ্ছে গাণিতিক সমস্যাবলী। আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার প্রশ্ন কিন্তু আমাদের এসএসসি পরীক্ষাতে দেখতে পাই। তো আমরা এই টাইপে 93 থেকে 103 পর্যন্ত বেশ কিছু গাণিতিক সমস্যার প্রশ্ন আলোচনা করব, যেই প্রশ্নগুলো তুমি যদি ঠিক করে সমাধান করতে পারো, এগুলোর নিয়ম যদি তুমি বোঝো, তাহলে এসএসসি পরীক্ষাতে আসলে তোমার গাণিতিক সমস্যার যেই ধরনের অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু তুমি খুব ভালোভাবেই সমাধান করতে পারবে। আমরা একটু খেয়াল করে দেখব, আমাদের এখানে বলা আছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 93 ও 94 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, কি বলা আছে উদ্দীপকে? বলা আছে লিজা স্টোরের 2024 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। 2024 সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন নিচে দেওয়া আছে। আচ্ছা, কি বলা আছে? বলা আছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় 8,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। তারপরে আমার এইখানে বলা আছে হচ্ছে চেকের মাধ্যমে বিক্রয়, বিক্রয় কত টাকা? চেকের মাধ্যমে বিক্রয় হচ্ছে 15,000 টাকা। ওকে, আমাকে 93 নম্বর প্রশ্নে কি বলেছে ভাইয়া? প্রশ্নে চেয়েছে লিজা স্টোরসের বিক্রয়ের পরিমাণ কত। খেয়াল করো কি বলা আছে, লিজা স্টোরসের বিক্রয়ের পরিমাণ কত। যখন তোমাকে বিক্রয়ের পরিমাণ বের করতে বলবে, তুমি মনে রাখবা বিক্রয়ের সাথে যোগ করতে হয় অলিখিত বিক্রয়, বাদ দিতে হয় বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়। এই কয়েকটা জিনিস আমরা বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করি। আমরা এখানে 30 তারিখের লেনদেনে দেখতে পাচ্ছি যে আমি চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করেছি 15,000 টাকার। কত টাকার? 15,000 টাকার। ওকে, এর সাথে যোগ বিয়োগ করার মতো, অর্থাৎ যোগ করার জন্য অলিখিত বিক্রয় আমাদের প্রশ্নে কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া নাই। বাদ দেওয়ার জন্য বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত, মুনাফাবিহীন বিক্রয়, এই ধরনের কোনো কিছু কি আমরা আমাদের এই প্রশ্নে দেখতে পাচ্ছি? এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এই প্রশ্নে যেহেতু বিক্রয়ের পরিমাণ 15,000 টাকাই আছে, তার মানে আমাদের বিক্রয়ের পরিমাণ কত হবে? বিক্রয়ের পরিমাণ হবে হচ্ছে 15,000 টাকা। অর্থাৎ 93 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 94। 94তে বলা আছে যে লিজা স্টোরসের, আচ্ছা 94 নাম্বার প্রশ্ন, বলা আছে লিজা স্টোরসের ব্যাংক উদ্ধৃতের পরিমাণ কত। আচ্ছা, আমরা একটু দেখি ব্যাংক উদ্ধৃতে কি কি আছে। ব্যাংক উদ্ধৃতের পরিমাণ বের করা মানে হচ্ছে আমার ব্যাংকে টাকা আসছে এমন লেনদেনগুলো আমরা যোগ করব, ব্যাংক থেকে টাকা চলে গেছে এমন লেনদেনগুলো আমরা বিয়োগ করে দিব। আবারও বলছি, ব্যাংকে টাকা আসছে এমন লেনদেনগুলো আমরা যোগ করব, ব্যাংক থেকে টাকা চলে গেছে এমন লেনদেনগুলো আমরা বিয়োগ করে দিব। তাহলে এখানে যদি আমরা খেয়াল করে দেখি, আমরা কি করেছি? 1 তারিখে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করেছি। ভাইয়া, আমি যদি পণ্য ক্রয় করি তাহলে আমাকে টাকা দিতে হয়। পণ্য ক্রয় করলে আমাকে টাকাটা দিতে হয়। আমি টাকা দিয়েছি, আমি টাকা দেওয়ার ফলে আমার কাছ থেকে নিঃসন্দেহে টাকা চলে গেছে। তাই টাকা যদি চলে যায় তার মানে আমার টাকা হ্রাস পেয়েছে। এই 8,000 টাকা তাহলে আমাকে মাইনাস করতে হবে। আচ্ছা, এরপরে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। ভাইয়া, ব্যাংকে আমি জমা দিছি, কত টাকা জমা দিছি? 10,000 টাকা। ব্যাংকে টাকা জমা দিলে আমার তো ব্যাংকের টাকা বাড়বে, তাই না? তার মানে 10,000 টাকা বাড়ছে, এই লেনদেনটাকে আমরা যোগ করে দিব। এই লেনদেনটাকে আমরা কি করব? যোগ করে দিব। আচ্ছা, এরপরে বলা আছে ব্যাংক হতে উত্তোলন। ভাইয়া, ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে, ব্যাংক থেকে যদি টাকা আমি উত্তোলন করি আমার ব্যাংকের টাকাটা কমে যাবে। তাহলে ব্যাংকের টাকা কমে গেলে এটাকে আমি কি করব? মাইনাস করে দিব। কত টাকা? 5,000 টাকা। ওকে, এরপরে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। ভাই, আমি চেকের মাধ্যমে পণ্যটা বিক্রয় করেছি। চেকের মাধ্যমে পণ্যটা বিক্রয় করলে আমি তো টাকা পেয়েছি, তাই না? তুমি চিন্তা করো, আমি যদি বিক্রয় করি তাহলে তো আমি টাকা পাই, ক্রয় করলে আমার কাছ থেকে টাকাটা চলে যায়, তাই না? তো আমি বিক্রয় করেছি, আমি টাকা পেয়েছি। কত টাকা? 15,000 টাকা। তাহলে এটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে, তাই না?
তাইলে আমি এই 15,000 টাকা কি করব, যোগ করব। এখন তাহলে ভাই তুমি করো তো, দেখো তো 10,000 টাকা যোগ, এই যে 10,000 টাকা যোগ, তারপরে যোগ 15,000 টাকা, যোগ 15,000 টাকা, 25,000 টাকা। এখান থেকে বাদ দিব 8,000 টাকা, এখান থেকে বাদ দিব 5,000 টাকা, বাদ দিলাম। তাহলে থাকে কত, থাকতেছে হচ্ছে আমার এখানে 12,000 টাকা। ভাইয়া থাকতেছে কত আমার এখানে, থাকছে হচ্ছে আমার এখানে 12,000 টাকা। তাহলে আমাদের 94 এর উত্তর কি হবে, 94 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 12,000 টাকা। আচ্ছা, এরপরে আমাদের 95 এবং 96 নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে কি বলা আছে, উদ্দীপকে 1 তারিখের লেনদেনে বলেছে মিস্টার উত্তম নগদ 80,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। তারপরে 2 তারিখে বলা আছে পণ্য বিক্রয় নগদে 25,000 টাকা ও চেকে 15,000 টাকা। তারপরে 3 তারিখে বলা আছে কর্মচারীর বেতন প্রদান কত টাকা, 4,500 টাকা। আমাকে 95 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে তার ব্যবসায়ে নগদ উদ্ধৃত্ত কত। ভাইয়া কিছুক্ষণ আগে আমরা ব্যাংকের উদ্ধৃত্ত বের করলাম না, ঠিক একই রকম ভাবে আমরা নগদের উদ্ধৃত্ত বের করব। কিভাবে বের করব একটু খেয়াল করে দেখো। আমি নগদ টাকা পাইছি এমন লেনদেনগুলো আমরা যোগ করব, আর নগদ থেকে টাকা চলে গেছে এমন লেনদেনগুলো আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া আমি নগদ 80,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করছি, এর ফলে আমার ব্যবসায়ের নগদ টাকার পরিমাণ কিন্তু বাড়ছে, তাই না? তাহলে এটা যোগ করতে হবে। এরপর বলা আছে পণ্য বিক্রয় নগদে 25,000 টাকা ও চেকের মাধ্যমে কত টাকা, 15,000 টাকা। তাহলে আমি যে পণ্য বিক্রি করলাম, বিক্রি করে তো আমি নগদেও 25,000 টাকা পাইছি, তাই না? তাহলে এই টাকাটাও তো আমার বাড়লো, তাহলে এইখানে যোগ হবে, যোগ 25,000 টাকা। আচ্ছা, এরপর আমি কি করলাম ভাইয়া, কর্মচারীর বেতন প্রদান করলাম কত টাকা, 4,500 টাকা। এখন এই যে আমি কর্মচারীর বেতনটা দিলাম, কিভাবে দিছি, কোনো কিছু বলা আছে, কোনো কিছু কিন্তু বলা নাই। যেহেতু কোনো কিছু বলা নাই, তার মানে আমরা ধরেই নিব যে টাকাটা নগদে দেওয়া হয়েছে। তাহলে কর্মচারীর বেতন দিলে আমার টাকার পরিমাণ কমে যায়, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিব। এখন তাহলে আমরা একটু যোগ করি ভাইয়া, দেখো তো 80,000 টাকা যোগ 25,000 টাকা, বাদ দিয়ে দিব হচ্ছে 4,500 টাকা। বাদ দিয়ে দিলে থাকছে কত, থাকতেছে হচ্ছে 1,500,000 টাকা। 1,500,000 টাকা কোথায় আছে, 1,500,000 টাকা আছে খ নাম্বারে। তাহলে আমাদের 95 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ, 1,500,000 টাকা। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা দেখব। এর পরের 96 নাম্বার প্রশ্ন। 96 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, বলা হয়েছে উক্ত ব্যবসায়ে মোট আয়ের পরিমাণ কত। ভাইয়া খেয়াল করো কি বলা আছে, ভাইয়া বলা আছে উক্ত ব্যবসায়ে মোট আয়ের পরিমাণ কত টাকা, এটা আমার কাছে জানতে চাইছে। এখন আয় মানে কি ভাইয়া, আমি পণ্য বিক্রি করে যা পাইছি বা অন্যান্য যেই আয়গুলো আছে ওইগুলো আমার যোগ করে দেখাইতে হবে। আচ্ছা, ওইগুলো আমি একটু যোগ করে দেখাবো। হ্যাঁ, আয়ের পরিমাণ বলছে, তাই না? আয়ের পরিমাণ। আচ্ছা, আয়ের পরিমাণ এই যে দেখো ভাইয়া, আমরা প্রশ্ন উদ্দীপকটার মধ্যে আসলাম। আমাদের এখানে নগদের টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো, এটা কিন্তু কোনো আয়বাচক লেনদেন না, এটা একটা মূলধন জাতীয় লেনদেন। কি জাতীয় লেনদেন? মূলধন জাতীয় লেনদেন। আয়বাচক লেনদেন হচ্ছে পণ্য বিক্রয়, এইটা হচ্ছে আমার জন্য আয়বাচক লেনদেন। কত টাকা ভাইয়া, 25,000 টাকা হচ্ছে আমি নগদে দিছি, আর 15,000 টাকা হচ্ছে আমি চেকে দিছি। তাহলে 25,000 আর 15,000 যোগ করলে কত, এখানে হচ্ছে 25 আর 5 30 আর 10 40,000 টাকা, তাই তো? হ্যাঁ, 40,000 টাকা। তাহলে আমার আয়ের পরিমাণ 40,000। দেখো কর্মচারীর বেতন, এই বেতন এটা কিন্তু একটা ব্যয়, এটা কিন্তু আমার জন্য আয় না। আয়বাচক লেনদেন শুধুমাত্র একটাই আছে, কত টাকা হয় তাহলে, 40,000 টাকা। আমরা একটু দেখি গিয়ে 40,000 টাকা। হ্যাঁ, তাহলে আমাদের 96 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, 40,000 টাকা। ঘ, 40,000 টাকা। ওকে, এরপরে আমরা দেখব, এরপরে আমাদের আরেকটা উদ্দীপক পড়তে হবে। দেখো গাণিতিক সমস্যার প্রশ্ন মানেই কিন্তু উদ্দীপক, উদ্দীপক ছাড়া তো আসলে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো না, তো উদ্দীপক আমাদেরকে পড়তেই হবে। এখানে কত, 97 নম্বর প্রশ্নটা পড়বো আমরা। জনাব সোহাইল 2023 সালের 1 জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা, 1,50,000 টাকার ব্যাংক ঋণ ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। আমার প্রশ্নে আমার কাছে জানতে চেয়েছে জনাব সোহাইলের
মালিকানা সত্ত্বের পরিমাণ কত। কি জানতে চাইছে ভাইয়া? মালিকানা সত্ত্বের পরিমাণ আমার কাছে জানতে চাইছে। ওকে, ভালো কথা। মালিকানা সত্ত্ব, দেখো মালিকানা সত্ত্ব মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপরে মালিকের যতটুকু অধিকার, ওইটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আমার প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের যতটুকু অধিকার, ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলি হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন মালিকের কি অধিকার থাকবে? মালিক ব্যবসায় যা কিছু দিছে ওইটার উপরে মালিকের অধিকার আছে। ব্যবসায় যেই পরিমাণের টাকা মুনাফা হয় ওইটার উপরে মালিকের অধিকার থাকে। ভাইয়া খেয়াল করো, মালিক ব্যবসায় যা কিছু দিছে ওইটার উপরে মালিকের অধিকার আছে। পাশাপাশি মালিক যদি ব্যবসায় থেকে কোনো মুনাফা অর্জন করে ওই মুনাফার উপরেও মালিকের অধিকার আছে। তো আমার এখানে তো মুনাফার কোনো কিছু নাই, তাহলে মালিক যা যা দিছে আমি যদি এগুলো সব কিছু যোগ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বের হয়ে যায়। মালিক ব্যবসায় যা কিছু দিছে আমরা যদি তা যোগ করে ফেলতে পারি তাহলে কি আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বের হয়ে যায়। তাহলে মালিক কি কি দিছে ভাইয়া? মালিক নগদ দিছে 1 লক্ষ টাকা, তাহলে এটা আমরা যোগ করব। তারপরে হচ্ছে মালিক হচ্ছে 1,50,000 টাকার ব্যাংক ঋণ, এটা কিন্তু মালিক দেয় নাই। হ্যাঁ, মনে রাখবা মালিক ব্যবসায়ে সকল কিছু দিতে পারে। মালিকের যদি ইচ্ছা হয় আকাশ থেকে চাঁদ খুলে এনে ব্যবসায় দিয়ে দিবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই ব্যাংক ঋণ নামের বস্তুটা এইটা ব্যবসায়ে মালিক দিতে পারে না। ব্যাংক ঋণ এটা মালিক ব্যবসায়ে দিতে পারে না, তো ব্যাংক ঋণ এখানে আমার আসবে না। এরপরে কি আছে ভাইয়া? এরপর হচ্ছে 1,50,000 টাকার আসবাবপত্র। তাহলে এই আসবাবপত্রটাও কে দিছে? মালিক দিছে। তাহলে 1 লক্ষ যোগ 50,000 যোগ করলে কত হবে? 1,50,000 টাকা। তাহলে এটা হচ্ছে কি আমাদের জন্য উত্তর খ নাম্বারটা, তাই না? আচ্ছা ভাইয়া একটু খেয়াল করবা, যে প্রশ্নগুলো রেড মার্ক করা আছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো রেড মার্কের প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের বোঝা লাগবে, কারণ এই জায়গা থেকে আমরা আসলে পরীক্ষা হলে অনেক বেশি নাম্বার কমন পাবো। কালো কালির গুলো থেকেও পেতে পারি। ওভারঅল যতগুলো সাজেশন আমরা আলোচনা করবো, এমসিকিউতে অলমোস্ট আমরা 500টা বা 800টা এমসিকিউ আলোচনা করব। প্রত্যেকটা এমসিকিউ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 98 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে? অনন্যা ট্রেডার্সের 2022 সালের 1 জানুয়ারি মোট সম্পদ 3,50,000 টাকা এবং তৃতীয় পক্ষের দাবি কত টাকা? 25,000 টাকা। আমার প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে মালিকের দাবি কত। ভাইয়া খেয়াল করো, আমি কি বলেছি? প্রতিষ্ঠানে মালিকের দাবি, এটা নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। ভাইয়া আমাদের প্রতিষ্ঠানে মালিকের যতটুকু দাবি আছে, মালিকের যতটুকু অংশ আছে ওইটাকে আমরা বলি হচ্ছে মালিকানা সত্ত্ব। আর তৃতীয় পক্ষ হচ্ছে পাওনাদার বা দায়। তৃতীয় পক্ষ হচ্ছে পাওনাদার বা দায়। আমি মাঝে মাঝে এরকম করে বলি, মাঝে মাঝে বলি, এটা আসলে কোনো নিয়ম সিদ্ধ জিনিস না, জাস্ট আমি সংক্ষেপে বা সহজে বোঝার জন্য আর কি এরকম করে একটু সবাইকে প্রায় সময় বলি যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব এই যে আমাদের সূত্রটা, এই সূত্রটাকে আমরা যদি পক্ষ নির্ণয় করতে যাই, সম্পদ এটা হচ্ছে কি সম্পদের উপরেই তো আসলে সবার দাবি থাকে, তাই না? অন্য কিছুর উপরে তার কারো দাবি থাকে না, সম্পত্তির উপরে দাবি থাকে। তো সম্পত্তি নিজেই হচ্ছে কি প্রথম পক্ষ। আমি আবারও বলতেছি, এটা কিন্তু কোনো নিয়ম সিদ্ধ কথাবার্তা না, জাস্ট আমার বানানো কথা, যাতে করে আমরা অঙ্কটা সহজে বুঝতে পারি আর কি। দায় এই ভদ্রলোক হচ্ছে তৃতীয় পক্ষ, সে হচ্ছে কি তৃতীয় পক্ষ, আর মালিকানা সত্ত্ব সে হচ্ছে কি দ্বিতীয় পক্ষ। আমার কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই যে মালিকের সম্পত্তির উপরে মালিকের যতটুকু দাবি ওইটার নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। সম্পত্তির উপরে দায়ের যতটুকু দাবি ওইটা হচ্ছে তৃতীয় পক্ষ। এটা কি তৃতীয় পক্ষ। তাহলে আমাকে যে প্রশ্নে বললো ভাইয়া, আমাকে যে প্রশ্নে বললো যে আমার প্রতিষ্ঠানের মোট সম্পদ কত, আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তি কত বললো ভাইয়া? আমার প্রতিষ্ঠানে মোট সম্পদ বললো 3,50,000 টাকা। তৃতীয় পক্ষের দাবি কত বললো? 1,25,000 টাকা। তাহলে এই যে আমি বলতেছি তৃতীয় পক্ষের দাবি, এই যে আমি বলতেছি তৃতীয় পক্ষের দাবি, এই তৃতীয় পক্ষের দাবি মানেটা কি? এই তৃতীয় পক্ষের দাবি মানে হচ্ছে এইটা আমাদের জন্য একটা দায়, এটা আমাদের জন্য একটা দায়।
আর আমাকে যে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে অনন্য ট্রেডার্সের মালিকের দাবি কত, এই মালিকের দাবি মানে বোঝায় মালিকানা সত্ত্ব। মালিকের দাবি মানে বোঝায় মালিকানা সত্ত্ব। কথাটা কি এখন ক্লিয়ার ভাই? কথাটা কি ক্লিয়ার? এখন যদি আমি সূত্রের মধ্যে মানগুলো বসাই তাহলে দেখবো আমরা খুব সহজে জিনিসটা পেয়ে যাই। আমাদের সূত্রটা কি ছিল ভাইয়া? আমাদের খুব সুন্দর একটা সূত্র আমরা জানি। সূত্রটা ছিল এইরকম যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আচ্ছা, সম্পত্তি কত দেওয়া আছে ভাইয়া আমার প্রশ্নে? সম্পত্তি দেওয়া আছে দেখো 3,50,000 টাকা। তাহলে আমরা সম্পত্তি এখানে লিখব 3,50,000। এখানে সম্পত্তি লিখলাম 3,50,000 সমান সমান দায়। এই যে দায় মানে কি? তৃতীয় পক্ষের দাবি। কত টাকা? 1,25,000 টাকা। 1,25,000 যোগ মালিকানা সত্ত্বের পরিমাণটা আমি জানি না, আমাকে বাইর করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা যদি বীজগণিতের কিছু নিয়ম ব্যবহার করি, অর্থাৎ এই 3,50,000 আছে, 3,50,000 থাকবে। এইটা সমান সমানের ডান পাশে আছে প্লাস আকারে, আমি এই পাশে নিয়ে আসলাম মাইনাস আকারে। তাহলে এই পাশে কে থাকে? শুধুমাত্র মালিকানা সত্ত্ব থাকে না? এই পাশে শুধু থাকে মালিকানা সত্ত্ব। এখন তাহলে যদি আমি বাদ দিয়ে দিই ভাইয়া 3,50,000 মাইনাস 1,25,000, তাহলে থাকতেছে কত? 2,25,000 টাকা, তাই না? এই 2,25,000 টাকাই কি আমার মালিকানা সত্ত্ব। ভাইয়া কথাটা বুঝাইতে পারছি কিনা? প্রশ্নটা কিন্তু সহজ ছিল। প্রশ্নে আমার কাছে চাইছে মালিকানা সত্ত্ব, কিন্তু এই মালিকানা সত্ত্বটাই চাইছে আমার কাছে আসলে অনেক ভূমিকা করে, তাই না? অনেক ভূমিকা করে। তাহলে আমাদের 98 উত্তর কত? 98 উত্তর হচ্ছে খ। 98 উত্তর খ। এরপর চলে যাবো আমরা 99 নম্বর প্রশ্নে। 99 নম্বর প্রশ্নটা খুবই মানে কমপ্লিকেটেড বলতে পারি। আসলে এই ধরনের প্রশ্নগুলো তুমি পরীক্ষায় অ্যান্সার করে খুব মজা পাবা। কি বলা আছে? বলা আছে জনতা অ্যান্ড কোং এর বছরের শুরুতে সম্পদ ও দায় ছিল যথাক্রমে 1,50,000। যথাক্রমে কথাটা বলা মানে হচ্ছে যেটা আগে আছে সেটা আগে থাকবে, যেটা পরে আছে সেটা পরে থাকবে। তাহলে সম্পদ ও দায় যথাক্রমে কত? সম্পদ আছে হচ্ছে আমার সম্পদ আছে হচ্ছে আমার 15 লক্ষ টাকা, দায় আছে হচ্ছে আমার 8,20,000 টাকা। বেশ, সম্পদ ও দায় কত কত আছে? যে সম্পদ আছে হচ্ছে আমার 15 লক্ষ টাকা, আর দায় আছে কত? আমার দায় আছে হচ্ছে আমার 8,20,000 টাকা। এরপরে বলেছে 2015 সালে সম্পত্তি বেড়েছে, 2015 সালে সম্পত্তি বেড়েছে 2 লক্ষ টাকা। অর্থাৎ আমার বছরের শুরুতে সম্পত্তি ছিল 15 লাখ টাকা, কিন্তু বছর শেষ হইতে হইতে সম্পত্তির পরিমাণ বাইরে গেছে কত? সম্পত্তির পরিমাণ বেড়ে গেছে হচ্ছে 2 লক্ষ টাকা। এবং দায় কমেছে 1,60,000 টাকা। অর্থাৎ বছরের শুরুতে আমার দায় ছিল 8,20,000 টাকা, বছর শেষের দিকে আস্তে আস্তে আমার দায়ের পরিমাণ কমে গেছে 1,60,000 টাকা। প্রশ্নে জানতে চেয়েছে বছর শেষে মালিকানা সত্ত্ব কত? বছর শেষে মালিকানা সত্ত্ব কত? এই প্রশ্নগুলো খুবই মজার। এই প্রশ্নগুলো আমাদের সাধারণত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক বেশি দেখা যায়। তো তোমরাও যেহেতু পাচ্ছ, এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করলে তোমরা দেখবা যে তোমাদের সামনের দিনগুলোতে এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। আমরা জাস্ট সংক্ষেপে এটা লিখি। আমরা যে ইকুয়েশনটা জানি, আমাদের অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশন কি? A ইকুয়ালস টু L প্লাস OE, তাই না? অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আচ্ছা, আমরা এই ইকুয়েশনটাতেই আমাদের সকল মানগুলো আমরা বসাবো। হ্যাঁ, এই ইকুয়েশনটাতে সকল মানগুলো বসাবো। বছরের শুরুতে আমার সম্পত্তি ছিল কত ভাইয়া? সম্পত্তি ছিল 15 লক্ষ টাকা। তাহলে এই যে বছরের শুরুতে সম্পদ ছিল 1 2 3 4, আর একটু সুন্দর করে লিখি, 1 2 3 4 5, 15 লক্ষ টাকা সমান সমান দায় ছিল কত টাকা ভাইয়া? দায় ছিল 8,20,000 টাকা। তাহলে 8,01 2 3 4 যোগ মালিকানা সত্ত্ব কত ছিল? জানি না আমি, তাই না? তো
তো বের করতে হবে। আমরা নর্মালি এটা তোমরা সবাই জানো, এরপর আমি জাস্ট একবার লিখে দেই যে আমাদের সমীকরণটা যদি এইরকম হয় যে এ সমান সমান এল প্লাস ও ই, তো আমি চাইলে সমীকরণটা এইভাবে লিখতে পারি এ মাইনাস এল সমান সমান ও ই, অর্থাৎ সম্পদ থেকে দায়ের পরিমাণ বাদ দিলে আমার মালিকানা সত্ত্ব আসে। এটা আমরা সবাই জানি, সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব আসে। তাহলে আমার এখানে সম্পদ আছে 15 লক্ষ টাকা, বাদ দায় আছে 8,20,000 টাকা, বাদ দিয়ে দিলাম। তাহলে 6,80,000 টাকা 1 2 3 4 এটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। এতটুকু ক্লিয়ার কিনা সবাই আমাকে এটা একটু আগে জানাইও। এতটুকু আমরা ক্লিয়ার, তাই না? তাহলে দেখো এই দুই পাশ যোগ করলে আমার 15 লাখ থাকে, 8,20,000 যোগ 6,80,000, এই পাশ যোগ করলেও 15 লক্ষ, এই পাশ যোগ করলেও 15 লক্ষ। তাহলে বছরের প্রথম কন্ডিশনটা আমরা ফুলফিল করতে পারছি, তাই না? এই বছরের প্রথম কন্ডিশনটা আমরা ফুলফিল করতে পারছি। এরপরে কি বলছে দেখো, এরপর বলছে 2015 সালে সম্পত্তি বেড়েছে 2 লক্ষ টাকা। সম্পত্তি বাড়ছে কত? 2 লাখ। তাহলে আমরা এখানে 2 লাখ টাকা যোগ করে দিব। সম্পত্তি বাড়ছে 1 2 3 4 5। সম্পত্তি যদি 2 লাখ টাকা বাড়ে ভাইয়া, সম্পত্তি যদি 2 লাখ টাকা বেড়ে যায়, সম্পত্তি যদি এখানে আমার বাড়ে কত? 1 2 3 4 5। 2 লাখ টাকা যদি বাড়ে তাহলে আমার এখন সম্পত্তি আছে 1 2 3 4 5 17 লক্ষ টাকা, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে ভাইয়া? এরপরে বলছে দায় কমছে 1,60,000 টাকা। দায় কমে গেছে, এই দায়ের পরিমাণ কে গেছে? কমে গেছে। কত? 1 লক্ষ 1 2 3 4 60,000 টাকা কমে গেছে, তাই না? ওকে ফাইন। তাহলে আমি এটা এখন কি করে দিব? কমায়া দিব। তাহলে 8,20,000 মাইনাস 1,60,000 করলে কত আসে ভাইয়া? এই করলে কত আসে? করলে আসে হচ্ছে আমার এখানে 6,60,000 টাকা। আবারও কি মালিকানা সত্ত্বের পরিমাণটা জানি না। আবারও কি আমরা মালিকানা সত্ত্বের পরিমাণটা জানি না। আবারও এই থিওরিটা অ্যাপ্লাই করব। সম্পদ থেকে যদি দায়ের পরিমাণ বাদ দেই তাহলে মালিকানা সত্ত্ব আসবে। তাহলে সম্পদ হচ্ছে আমার 17 লক্ষ টাকা, বাদ দায় হচ্ছে কত? 6,60,000 টাকা, বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে থাকতেছে কত ভাইয়া? আমার এখানে আমার থাকতেছে হচ্ছে 10,40,000 টাকা। 10,40,000 টাকা। তাহলে 10,40,000 করেছে গ নাম্বারে। তাহলে দেখো ভাইয়া আমার এখানে আসতেছে কত? 99 এর উত্তর হচ্ছে গ, 10,40,000। আমি অনেক সময় নিয়ে বোঝাচ্ছি, তোমরা তো চাইলে এটাকে 2 স্পিড দিয়ে দেখে নিতে পারো, যারা ভালো বুঝবে। আর যাদের কাছে একটু বুঝতে অসুবিধা মনে হবে তারা আসলে সমান গতিতেই দেখো, কারণ সবাইকে এই এমসিকিউ গুলো বুঝতে হবে। তো সবার আলোকে যেহেতু ক্লাসটা হচ্ছে, এই কারণে আমি কিছুটা সময় নিয়ে বিস্তারিত ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে করে পরীক্ষায় এই ধরনের অঙ্ক যদি আসে তুমি আসলে যেন খুব সহজে উত্তরটা করতে পারো। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, নিচের অনুচ্ছেদটি পড়ে 100 এবং 101 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, কি বলা আছে? মাল ক্রয় 6,000 টাকা, আসবাবপত্র ক্রয় 3,000 টাকা, আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো 100 টাকা, পাওনাদারকে পরিশোধ করা হলো 1,000 টাকা। আমাকে প্রশ্নে জানতে চাইছে যে এখানে আসবাবপত্রের প্রকৃত মূল্য কত, অর্থাৎ আসবাবপত্রের অ্যাকচুয়াল ভ্যালুটা কত, এটা আমার কাছে জানতে চাইছে। ওকে, ভালো কথা, আমরা আসবাবপত্রের মূল্য বাইর করব। শুনো, যখন কোন একটা সম্পত্তি আমরা ক্রয় করি, ওই সম্পত্তির ক্রয়ের সাথে আনুষঙ্গিক যত খরচ আছে সবগুলো আমাকে বের করে এরপরে লিখতে হবে। এই সবগুলো আমাকে বের করে এরপরে লিখতে হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? আমার সম্পত্তি ক্রয়ের সাথে আমার যত ধরনের খরচ আছে ওইগুলাকে আমি আগে যোগ করব। যোগ করার পরে আমার যদি অবচয় বা অবলোপন থাকে ওইটাকে আমি বাদ দিব, এরপরে আমি মোট মূল্যটা লিখব। এখানে আমি আসবাবপত্রটা কিনছি কত টাকা দিয়ে? আসবাবপত্রটা আমি কিনছি 3,000 টাকা দিয়ে। ওকে, ভালো কথা। আসবাবপত্র ক্রয়ের সাথে আনুষঙ্গিক কোনো খরচ নাই, আমদানি শুল্ক বা হচ্ছে ওইটার বহন খরচ, এরকম ধরনের কোনো খরচ নাই, তাই না? তো কোনো খরচ আসলে যোগ করার মতো কিছু নাই, শুধুমাত্র আছে আসবাবপত্রের উপরে অবচয় 100 টাকা। 100 টাকা আমরা বাদ দিয়ে দিব। তাইলে বাদ দিয়ে দিলে এখানে থাকতেছে কত? থাকতেছে হচ্ছে
2,900 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ 2,900 টাকা, অর্থাৎ 2,900 টাকা আর কি। আচ্ছা, এরপরে 101 নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের সর্বশেষ লেনদেনে হিসাব সমীকরণের কোন উপাদানটির পরিবর্তন ঘটেছে। সর্বশেষ লেনদেন কি ছিল? সর্বশেষ লেনদেন ছিল পাওনাদারের 1,000 টাকা পরিশোধ করা হলো। ভাইয়া পাওনাদারের 1,000 টাকা পরিশোধ করছে, তাই না? পাওনাদারের টাকা পরিশোধ, ভাইয়া পাওনাদারের টাকা যদি পরিশোধ করে দেই তাহলে এটা যদি জাবেদা আমি করি, জাবেদা আসে হচ্ছে কি পাওনাদার হিসাব, জাবেদা আসে হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা শোধ করছি তার মানে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, কত টাকা? আচ্ছা, টাকা তো লেখার দরকার নেই, আমরা এখানে যদি প্রভাবটা দেখি, আমার এখানে পাওনাদারের পরিমাণ ডেবিট হওয়া মানে আমার দায়ের পরিমাণ কমে গেছে, নগদানের পরিমাণ ক্রেডিট মানে আমার এখানে সম্পদের পরিমাণ কমে গেছে, তাই না? তার মানে দায় কমবে, সম্পদ কমবে। আচ্ছা, দায় ও সম্পত্তির উপরে প্রভাব পড়বে, তার মানে এ এবং এল এর উপরে প্রভাব বিস্তার করবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ, উত্তর হচ্ছে ঘ। এরপর আমরা চলে যাব 102 ও 103 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 102 ও 3 এর জন্য আমাকে একটা উদ্দীপক পড়তে হবে। বলা আছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 102 ও 103 নং প্রশ্নের উত্তর দাও। বলা আছে 2022 সালে 10 মার্চ তারিখে গামা ট্রেডার্স আলফা ব্রাদার্সের নিকট হতে 111 নং ডেবিট নোট পেল। ভাইয়া একটু খেয়াল করে, এখানে একটু পেঁচাইলা মনে হইতে পারে, হ্যাঁ একটু গ্যাঞ্জাম মনে হইতে পারে, অ্যাকচুয়ালি গ্যাঞ্জাম না। এটা দেখো কি বলছে, বলছে 2022 সালের 10 তারিখে গামা ট্রেডার্স, গামা নামের একটা প্রতিষ্ঠান, গামা ট্রেডার্স আলফা ব্রাদার্সের নিকট থেকে, তার মানে এই আলফা ব্রাদার্স পাঠাইছে কারে? গামা ব্রাদার্সের কাছে। এই আলফা এটা পাঠাইছে কার কাছে? গামার কাছে। নিকট থেকে 111 নং ডেবিট নোট নং পেল এবং 11 মার্চ তারিখে 222 নং একটি নোট প্রেরণ করলো। খেয়াল করো ভাইয়া, প্রথমত গামা ট্রেডার্স আলফা ট্রেডার্সের কাছ থেকে একটা নোট পাইছে, ডেবিট নোট পাইছে। আবার 11 তারিখে গিয়ে মানে তার পরের দিন গিয়ে গামা ট্রেডার্স সে আবার আলফা ট্রেডার্সকে একটা নোট প্রেরণ করছে, তাহলে বলছে উদ্দীপকের ভিত্তিতে আলফা ব্রাদার্সের লেনদেনটি কোনটি? আলফা ব্রাদার্সকে যে হচ্ছে গামা ট্রেডার্সের কাছে একটা দলিল পাঠাইছে, একটা চিঠি পাঠাইছে, একটা নোট পাঠাইছে, তাই না? এটা কি করা যায় ভাইয়া? এটা হচ্ছে কি, আমি যখন পণ্যটা বাকিতে ক্রয় করি তখন যদি ওই পণ্যটা আমার পছন্দ না হয়, আমার চাহিদা মাফিক না হয়, তখন কিন্তু আমি পণ্যটা ফেরত দিয়ে দিতে পারি। এই খেয়াল করো, আমার যদি পণ্যটা পছন্দ মতো না হয় বা আমার চাহিদা মাফিক না হয় তাহলে আমি কিন্তু পণ্যটা ফেরত দিয়ে দিতে পারি। এইখানে আমি যদি তোমাকে একটু পরিষ্কার করে বলি, গামা ট্রেডার্স সে হচ্ছে একজন বিক্রয়কারী আর আলফা ব্রাদার্স সে হচ্ছে একজন ক্রয়কারী। আলফা ট্রেডার্স পণ্য কিনছে, তার পছন্দ হয় না, গামা ট্রেডার্সকে পাঠিয়ে দিছে। এবং এটার জানার বোঝার সবচেয়ে বড় ক্লু হচ্ছে ডেবিট নোট পাঠাইছে। ডেবিট নোট কখন ব্যবহার করি? বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর সময়। তার মানে আলফা ট্রেডার্স যে লেনদেনটা করছে সেটা কি? বাকিতে কৃত পণ্য ফেরত পাঠাইছে, তাই না? বাকিতে কৃত পণ্য ফেরত পাঠাইছে। আচ্ছা, 103 নম্বর প্রশ্নটা দেখবে। 103-এ কি বলা আছে? 103-এ আমাকে বলেছে যে উপযুক্ত 122 নং নোটটি দ্বারা কি বোঝায়? উপযুক্ত 122 নং নোটটি দ্বারা কি বোঝায়? এই 22 নং নোট দ্বারা আমরা কি বুঝবো? প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আলফা ব্রাদার্সকে আমি কি করে দিব? ক্রেডিট করে দিব, কারণ তার কাছ থেকে আমি বাকিতে পণ্য বিক্রি করছিলাম। আমার কথা বলতেছি, আমি আমার কথা বলতে আমি একজন পণ্য বিক্রয়কারী, আমার কথা আমি বলতেছি, তাই না? আমি একজন পণ্য বিক্রয়কারী হিসেবে আলফা ট্রেডার্স আমার কাছ থেকে বাকিতে পণ্য কিনছিল, সে আমার জন্য ছিল একজন দেনাদার। কিন্তু সে যখন আমাকে পণ্যটা ফেরত পাঠিয়ে দিল তখন কিন্তু আমার দেনাদারের পরিমাণ কমে যাবে। দেনাদার কমলে ক্রেডিট করতে হয়, এজন্য আমি ক্রেডিট করে দিব। এরপরে দ্বিতীয়ত কাজ করব, আমার বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। তাহলে 1 ও 2 কই আছে? ক নাম্বার। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ক। প্রশ্নের উত্তর কি? প্রশ্নের উত্তর হচ্ছে ক।
তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ যে টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করছিলাম, এটা ছিল আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন। লেনদেনের টাইপ 5 নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং এই টাইপ 5 এর মাধ্যমেই কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনীগুলো শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের তৃতীয় অধ্যায়ের টাইপ 1 এর এমসিকিউ থেকে আলোচনা শুরু করব। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, উজ্জ্বল ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।